আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কিচেনে শাশুড়ি বৌমা মিলে করছে রাতের ডিনারের জন্য তোড়জোড়। এ বাড়িতে সব কাজ করে দেওয়ার জন্য আলাদা আলাদা লোক রাখা আছে, রান্নার জন্য একজন আছে, তবে বেশিরভাগ সময় নূরজাহান বেগমই রান্না করে থাকেন। গৃহিণী মেয়েদের একটাই স্বভাব, যতই বাড়ির লোক থাকুক না কেন তাদের সংসারের কাজ নিজেদের না করলে ভালো লাগে না। নূরজাহান বেগমও তেমন। আদ্রিজাকেও কোনো কাজ করতে হয় না, শুধু সকাল সন্ধ্যায় এসে শাশুড়িকে রান্নার কাজে সাহায্য করে। যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে মেয়েটা যাতে কেউ তাকে কোনো কথা শোনানোর সুযোগ না পায়। তবে এ বাড়িতে ফুপি শাশুড়ি ছাড়া আর কারো তেমন কোনো কটু কথা শুনেনি। তিনিও এখন কিছুদিনের জন্য নিজের শ্বশুর বাড়িতে গিয়েছেন, তাই আদ্রিজা কিছুটা শঙ্কামুক্ত আছে। কাজ করার ফাঁকে আদ্রিজার তখনকার বলা প্রিয়তার কথাগুলো মনে পড়লো। কি মনে করে হঠাৎ শাশুড়ির উদ্দেশ্যে বলল, আচ্ছা আম্মু, আপনার ছেলে কি কি খেতে পছন্দ করে? নূরজাহান বেগম আশ্চর্য হয়ে তাকালেন পুত্রবধূর পানে। মেয়েটা কাজে সাহায্য করতে এলেও সর্বদা চুপচাপ থাকে, কিছু জিজ্ঞেস করলে তবেই জবাব দেয়। আজ প্রথম নিজে থেকে কিছু জিজ্ঞেস করলো, তাও ওনার ছেলের ব্যাপারে। তার মানে মেয়েটা একটু একটু করে সবকিছু মানিয়ে নিতে শিখেছে। ভেবে ওনার ভালো লাগলো, হাসি মুখে বলে উঠলেন, আমার ছেলের তো সবকিছুই খাই, বিশেষ করে তার মায়ের হাতের সব রান্না। মনপুত জবাব না পেয়ে আদ্রিজার মনক্ষুণ্ণ হলো। তা বুঝতে পেরে নূরজাহান বেগম পুনরায় বললেন, তবে হ্যাঁ, ছেলেটা আমার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, সাথে ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি। এবার আদ্রিজার মুখে কিছুটা হাসি ফুটলো। মনে পড়লো আজ আকাশে মেঘ দেখেছিল, বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া আষাঢ় মাসে তো বৃষ্টি আর বলে কয়ে আসে না। ভেবেই মাথা নত করে বলল, তাহলে আমি কি আজ একটু খিচুড়ি রান্না করতে পারি? নূরজাহান বেগম এক বাক্যে মেনে নিলেন। মেয়েটা ওনার ছেলের জন্য আয়োজন করতে চাইছে, এতে তিনি বাধাই বা কেন দিবেন? মেয়েটার ভয় সম্পর্কে তিনিও অবগত। তিনিও চান ওনার ছেলের সংসার খুব সুন্দর করে এগিয়ে যাক। তিনি খুশি মনে মেয়েদের সব এগিয়ে দিতে বললেন। নিজের হাতে পুত্রবধূকে শিখিয়ে দিলেন কিভাবে রান্না করতে হবে। আদ্রিজাও সেই মোতাবেক রান্না করতে প্রস্তুতি নিল। আদ্রিজার এতদিনে এসে মনে হলো যেন নিজের মায়ের সাথে মিলে রান্না করছে সে। হাসি মজায় খিচুড়ি রান্না শেষ করলো। রোজ শাশুড়ি মা সবার সাথে খেতে বাধ্য করে, তাই ভেবে পুনরায় সম্মতি চেয়ে বলল, আমি কি আজ আপনার ছেলে আসলে তার সাথে খেতে পারি আম্মু? বুকা মেয়ে একটা, নিজের স্বামীর সাথে খাবে, তার জন্য আবার পারমিশনও চাইছে। তিনি এগিয়ে গিয়ে পুত্রবধূর কপালে একটা স্নেহের পরশ এঁকে দিলেন। থুতনিতে হাত রেখে মুখটাকে উঁচু করে ধরে বললেন, ও তোমার স্বামী, আর স্বামীর সাথে কিছু করার হলে আমার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আমি তো চাই শুধু তোমরা দুজন সুখী হও। আদ্রিজার কান্না পেল শাশুড়ি মায়ের আদর পেয়ে। কতদিন হলো এমন করে কেউ তাকে একটু আদর করে দেয় না। বাবার কথা এখন খুব করে মনে পড়লো। পুনরায় মাথা নিচু করে নিল, যাতে সম্মুখের মানুষটা তার ভেজা আঁকিদই না দেখে ফেলে। তখন ওই কিচেনের হুড়মুড় করে প্রবেশ করলো রায়া। এসে ভাবির হাত পাকড়াও করে বলে উঠলো, ভাবি চলো আমার সাথে লুডো খেলবো, তুমিও খেলবে আমাদের সাথে। মেয়েটা চোখ লুকাতে চাইলেও নূরজাহান বেগম পুত্রবধূর অবস্থা ঠিক বুঝেছিলেন। মেয়ে আশায় তিনি স্বস্তি পেয়ে মেয়েকে বললেন, হ্যাঁ নিয়ে যেত ভাবিকে, অনেক কাজ করেছে, এখন তোদের সাথে কিছু সময় আড্ডা দিক। শাশুড়ি মার সম্মতি দেওয়ায় আদ্রিজা আর বারণ করলো না। রায়া ভাবিকে বগল দাবা করে নিয়ে কিচেনে থেকে বের হলো। হলরুম পর্যন্ত আসতেই বোনদের সম্মুখীন হতে হলো। মাত্রই অফিস থেকে ফিরলো বোধ হয়, আজ একটু তাড়াতাড়ি এসে পড়েছে মনে হচ্ছে। একই বাড়িতে থাকলেও এদের খুব একটা দেখা হয় না, কারণ দুজনেই দুজনকে এড়িয়ে চলে। ছেলেটাকে দেখলে আদ্রিজার কেমন অস্বস্তি হয়। সে রায়ার দিকে কিছুটা চেপে দাঁড়ালো। রোনাকও আগে রায়াদের যাওয়ার পথ করে দিল। তবে ছোট রায়া এসবের কিছুই না বুঝে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি লুডো খেলবে আমাদের সাথে? খেলতে চাইলে দ্রুত চলো, ফ্রেশ হয়ে আসো। রোনাক আর চোখে তাকালো ভাবির পানে। বিয়ের পর দু একবার যা মুখোমুখি হয়েছে, কিন্তু কখনো কথা বলেনি। তার নিজের মাঝেও কেমন একটা অস্বস্তি হয়। রোনাক গলার টাইটা কিছুটা ঢিল করে বোনের উদ্দেশ্যে ছোট করে বলল, না তোরাই খেল, আমি কিছুটা ক্লান্ত, বিশ্রাম প্রয়োজন। কথাটা শুনে আদ্রিজা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। রায়াও আর না কেটে ভাবিকে নিয়ে ভাইয়ের রুমে এলো। সেখানে আগে থেকে ঈশানী আর তার ভাই দিহান দাঁড়িয়ে, তাদের বিছানায় একটা লুডো বিছিয়ে রাখা। হয়তো সব কয়জন পরিকল্পনা করে এখানে এসেছে। দিহান আগে এগিয়ে এসে বলল, আমি কিন্তু ভাবির দলে, তোরা দুই বোন আর আমরা ভাবি দেবর, ঠিক আছে না? রায়া জবাব দিল, ঠিক আছে, কিন্তু যারা হারবে তারা বিপরীত পক্ষকে ট্রিট দিবে, ওকে? সবাই সমস্বরে বলে উঠলো, ওকে। চারজন খুশি মনে বসে পড়লো লুডো খেলতে। মায়ান হিয়ান যাওয়ার পর সুযোগ পেলে এই চারজন মিলে আড্ডা দিতে ভুলে না। দিহান ঈশানীর ছোট, সে হিসেবে আদ্রিজারও ছোট। সবাই ফার্স্ট ইয়ারে উঠেছে, তাই দিহানের সাথে মিশতে আদ্রিজার খুব একটা খারাপ লাগেনি। দিহানও বেশ অনেকটা মজার মানুষ, তাই এদের সাথে রোজই কিছু মুহূর্ত কেটে যায় হাসি আনন্দে। না হলে বাড়ির আর কাউকে দিনের মাঝে খুঁজে পাওয়া যায় না। দুপক্ষের মাঝে খেলা চললো টান টান। একটা খেলা শেষ করতেই সময় পেরোলো 1.5 ঘন্টার মতো। কিন্তু শেষ চালে এসে দিহানের আগে ঈশানীর ছক্কা পাতাতে জিতে গেল রায়া আর ঈশানী। দু বোন হইচই করে উঠলো। দিহানের মুখটা কাদো কাদো হয়ে উঠলো। তা দেখে আদ্রিজাও হেসে ফেললো। দুই বোন ট্রিটের বায়না করতেই দিহান মুখ লটকে বলল, বিশ্বাস কর আমার কাছে কোনো টাকা নেই, আম্মুও তো এখানে নেই, কি করে ট্রিট দিব?
ঈশানী কথা কেড়ে নিয়ে বলল, তোকে হাত খরচের টাকা শুধু আম্মু নয়, মামা আর বড় ভাইয়াও দেয়, তাই বাহানা কম কর। আর তোদের দলে তো ভাবিও আছে, ভাবিকে বল ট্রিট দিতে। দিহান ভাবির উদ্দেশ্যে কিছু বলার পূর্বে আদ্রিজা মিষ্টি হেসে বলল, ঠিক আছে, আমি তোমাদের ট্রিট দিব কাল বিকেলে, ঠিক আছে? সবাই পুনরায় হইচই করে উঠল। রাত এখন 10টা ছুঁই ছুঁই। নিচে থেকে ডাক এলো ডিনারের জন্য। রায়া লুডু গুছিয়ে ভাবির উদ্দেশ্যে বলল, ভাবি চলো, তুমিও খাবে। খাওয়ার কথা বলাতেই পুনরায় লোকটার কথা স্মরণে এলো। কিছুটা লাজুক হেসে মাথা নিচু করে নিয়ে ননদের উদ্দেশ্যে বলল, তোমরা যাও, খেয়ে নাও, আজ তোমার ভাইয়া আসলে একসাথে খাবো। রায়া বুঝতে পেরে মুচকি হেসে অন্য দুই ভাই বোনকে নিয়ে ভাবিকে একা রেখেই বেরিয়ে এলো। সবাই যেতে আদ্রিজা বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে পড়ার টেবিলে বসলো, কিন্তু পড়াতে আজ আর মন বসলো না। মনে যেন আজ অপেক্ষারা বাসা বেঁধেছে। কেন জানি মন আজ উদ্গ্রীব হয়ে আছে এইভাবে যে লোকটা কখন আসবে। আদ্রিজা সময় কাটাতে ওই রাতেই বাবাকে কল করে কত সময় কথা বললো, রুমময় পাইচারি করলো, এসব করে সময় আরো ঘন্টা পেরোলো, তবুও লোকটার কোনো দেখা মিলল না। আদ্রিজার এবার যেন রাগ হতে শুরু করলো। লোকটা এ রাত পর্যন্ত কই থাকে, কি এমন কাজ করে যে বাড়িতে আসার কথা ভুলে যায়। বিরক্তিতে ফোনটা চাল মেরে কোথাও একটা ছুঁড়ে মারলো। পুনরায় পড়ার টেবিলের সামনে রাখা চেয়ারটাতে বসে অপেক্ষা করতে শুরু করলো। কিন্তু এসবের মাঝে মেয়েটা বুঝতেই পারলো না আকাশ জুড়ে মেঘের ঘনঘটা শুরু হয়েছে। প্রবল ধারায় বর্ষণ ধারা ধেয়ে আসছে। সেই সাথে দুপুর থেকে মেঘ জড়ো হতে প্রবল আকার ধারণ করেছে। হয়তো বৃষ্টির ধারার সাথে সাথে ঝড়ে সেও সব উড়িয়ে নিয়ে যাবে। আর এদিকে পিচ ঢালা রাস্তার উপর দিয়ে সাই সাই বেগে ছুটিয়ে চলছে গাড়িটা। রাত হওয়াতে আরো আকাশে মেঘ জমায় গাড়ির আনাগোনাও কম রাস্তায়। ভেবেছিল হাসনাবাদ থেকে সোজা বাড়ি চলে আসবে, কিন্তু হঠাৎ মাঝ পর্যন্ত আসতেই ফোন এলো। জানতে পারলো দলের লোকজনেরা বিপরীত পক্ষের সাথে ঝামেলা করেছে। একজন আহত হয়ে হাসপাতালে পড়ে আছে। পুলিশ এ নিয়ে ঝামেলা করছে। এতেই বাড়ি আসার ইচ্ছে পায়ে মারিয়ে ছুটে গেছিল হাসপাতালে। সেখানে কাজ শেষ করে ছুটতে হয়েছিল থানায়। সেখানে কেটেছে আরো অনেকটা সময়। পুনরায় আবার সেই ছেলেটাকে দেখতে হাসপাতালে ছুটেছিল। ভালো আছে বিদায় এখন ওই বাড়ির পথে রওনা হলো। কিন্তু এসব করতে করতে এত রাত হয়ে যাবে বুঝতে পারেনি। আকাশে মেঘ জমেছে প্রচুর, ফলে প্রকৃতি যেন গাঢ় অনামিষার রূপ ধারণ করেছে। পথ চলাও দুষ্কর। তার ওই মাঝে আবারও বাতাস বইতে শুরু করলো। এ সময় সাধারণত ঝড় খুব একটা বড় হয় না, তবে আবহাওয়াতে তারতম্য কে বলতে পারে। আস্তে ধীরে বাতাস বইতে শুরু করতেই বাড়ির উদ্দেশ্যে আরো জোরে গাড়ি ছুটালো। বাড়ির কাছাকাছি আসতেই আরো জোরে বাতাস বইতে শুরু করলো। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আরম্ভ করলো। গাড়ি থেকে বাইরে পা রাখতেই তাদের বাড়িটা সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। হয়তো বিদ্যুৎ চলে গেছে, কিন্তু আইপিএস এখনো জ্বলছে না কেন। ফোনটা বের করে দেখলো রাত 11:30টার কাছাকাছি। কোথাও মেয়েটা জেগে নেই তো। কথাটা স্মরণ করতেই ছুট লাগালো বাড়ির পথে। বাড়ির সদর দরজা পর্যন্ত আসতেই কানে প্রবেশ করলো এক মেয়েলি চিৎকার, আম্মু। রুদ্ধর পা এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর ভয় জেগে ধরলো। সময় নষ্ট না করে আবারও দৌড় লাগালো উপরের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই নিজের মায়ের সম্মুখীন হলো। হয়তো তিনিও চিৎকারের শব্দ শুনে ছুটে এসেছেন। মাকে দেখতেই রুদ্ধ উৎকণ্ঠিত গলায় বলল, আইপিএস চলছে না কেন? হয়তো কোনো সমস্যা হয়েছে। মেয়েটা চিৎকার করলো কেন? মায়ের অসহায় আর দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠ শুনে রুদ্ধ রুমের দিকে এগিয়ে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, চিন্তা করো না মা, তুমি যাও, আমি দেখছি। অপেক্ষা করতে করতে চোখ লেগে এসেছিল। তার ওই মাঝে হঠাৎ অনুভব করলো প্রবল বাতাসের ঝাঁক। মাথা তুলে বসে তাকাতেই বুঝলো ঝড়ো হওয়া ছেড়েছে। এই অসময়ে ঝড় কেন? ঝড় হচ্ছে ভাবতেই যেন মনে দূর দূর ভয় লাগতে শুরু হলো। ব্যালকনির দরজা খোলা, এজন্যই বোধহয় বেশি বাতাস আসছে। ঘর আলোকিত আছে বিদায় আদ্রিজা উঠে দরজার দিকে এগিয়ে গেল। দরজা পর্যন্ত আসতেই দেখলো বারান্দায় কিছু পোশাক টানিয়ে রাখা। জুড়ে বৃষ্টি হলেই পোশাকগুলো ভিজে যাবে, তাই পা বাড়ালো সেদিকে যাওয়ার জন্য। এসে লোকটা পোশাকে হাত রাখতেই সব আধারে ঘিরে ধরলো। এই ঝড়ো হওয়ার মাঝে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় যথেষ্ট ছিল মেয়েটার ভয় বাড়িয়ে দেওয়ার জন্য। তখন ওই মেয়েটার চোখ পড়লো বাইরে। অন্ধকার ছাড়া কিছুই চোখে ধরা দিল না। বাতাস যেন ধীরে ধীরে সব উড়িয়ে নিতে শুরু করলো। আদ্রিজার মনে হলো তার মা ওই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে। মায়ের কালো ছায়া তার দিকে ধেয়ে আসছে। আদ্রিজার শরীর ভেঙে এলো। হাত পা সহ শরীর কাঁপতে আরম্ভ করলো। মনে হলো তার মা তার অসহায়ত্ব দেখে খিলখিল করে হাসছে। সেখানে আদ্রিজার পা জমে গেল। চোখের সামনে যেন 15 বছর আগে সেই ভয়াবহ রাত ভেসে উঠলো। ওই তো তার মা শ্বাসকষ্টে ফ্লোরে পড়ে আছে। উঠার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সফল হলো না। অন্ধকারে ঘরে বাচ্চা মেয়েটা একটা মোমবাতি জ্বালিয়ে রেখে এসে তার মাকে ধরে কান্না করলো। ছুটে গেল দরজার পানে কারো সাহায্য পাবার আশায়, কিন্তু ঝড়ের মাঝে কাউকে দেখতেই পেল না। পুনরায় ছুটে এসে মায়ের শিউরে বসে ডাকতে লাগলো। একা হাতে মায়ের শরীর টেনে উঠানোর চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। ততক্ষণে মায়ের জোরে জোরে নেওয়া শ্বাস প্রশ্বাসের শব্দ থেমে গেল। মায়ের রক্তলাল আঁখি দুটি যেন তার পানেই তাকিয়ে রইল। মাকে ইচ্ছে মতো ঠেলে জাগাতে চাইলো, কিন্তু তার মা আর উঠেই বসলো না। মায়ের সেই রক্তিম আঁখি দুটো যেন এখনো তার পানে তাকিয়ে। আদ্রিজা সহ্য করতে না পারে আম্মু বলে চিৎকার করে উঠলো। অন্ধকার রাতে সেই চিৎকার যেন ভয়াবহ শুনলো তার নিকটই। অন্ধকারের মাঝে পায়ের গতি বাড়ালো রুমে আসার জন্য। ভালো করে দেখতে না পাওয়ার কারণে দরজার নিকট এসে জোরে ধাক্কা খেলো। ব্যথায় আর আতঙ্কে ডুকরে কেঁদে উঠলো মেয়েটা। ব্যথাকে পাত্তা না দিয়ে হাতের সাহায্যে খুঁজে কোনো রকমে রুমে আসতে সক্ষম হলো। রুমে অন্ধকার বিদায় দিশা হারিয়ে কি করবে বুঝতে পারলো না। ফোনটা কোথায় ফেলেছিল মনে করতে ব্যর্থ হয়ে রুম থেকে বেরোনোর জন্য দৌড় লাগালো। একা একা কি সব ভিড় করতে শুরু করলো।
খুব করে এই অন্ধকারের হাত থেকে বাঁচতে চাইলো। দরজা পর্যন্ত আসতেই কারো শক্তপোক্ত বুকে ধাক্কা খেলো। কে এসেছে বুঝতে না পারলেও আদ্রিজা দু হাতে তাকে ঝাপটে ধরলো। একা একা বলে উঠলো, আম্মু আম্মু এসেছে আমাকে নিয়ে যেতে, আমাকে নিয়ে যাবে ওই অন্ধকারে, ছাড়বে না আমাকে। আমি সেদিন আম্মুকে বাঁচাতে পারিনি, আম্মু আমাকে বাঁচতে দিবে না। কি ভয়ঙ্কর দেখতে আম্মুকে, আমাকে নিয়ে যেতে এসেছে। আম্মুকে আসতে বারণ করো কেউ, আমি মায়ের সাথে যেতে চাই না, যেতে চাই না আমি। রুদ্ধ বলল, এই আদ্রিজা কিসব বলছেন আপনি, এখানে কেউ নেই দেখুন, আমি আপনার রুদ্ধ সাহেব, চিনতে পারছেন? আর কেউ নেই দেখুন, শান্ত হন প্লিজ। এসব কথা মেয়েটার উপর কোনো প্রভাব ফেললো না। মেয়েটার শরীরের অসহ্যকর কাঁপন রুদ্ধকেও ভয় পাইয়ে দিতে বাধ্য করলো। মেয়েটা তখনও কিছু বকে যাচ্ছে। রুদ্ধ সহ্য করতে না পারে শক্ত করে মেয়েটাকে জাপটে ধরলো। তারপরও যেন গলা কেঁপে উঠলো, তবুও চিৎকার করে বলল, আদ্রিজা শান্ত হন, দেখুন আমি রুদ্ধ, আর কেউ নেই, শুনতে পাচ্ছেন আপনি? এই মেয়ে একবার চোখ মেলে দেখুন। বলে মেয়েটাকে বুক থেকে তুলে ঝাঁকালো। ততক্ষণে রুমের সম্মুখে বাড়ির প্রত্যেকে এসে পড়েছে। ফোনের আলোতে আলোকিত হয়েছে অনেকটা। চাকি খেয়ে আদ্রিজা পিটপিট করে তাকালো। আলোর মাঝে স্বামীর আদল ভেসে উঠলো। সামনে রুদ্ধকে দেখেও যেন চিনতে কষ্ট হলো। স্বামী এসেছে বুঝতে পেরে আরো জোরে জোরে কেঁদে উঠে বলল, আমাকে বাঁচান রুদ্ধ, আম্মুকে বারণ করুন এখানে আসতে, আমাকে নিয়ে যেতে দিবেন না প্লিজ। বলতে বলতে রুদ্ধর বুকে ঢলে পড়লো। শক্তপোক্ত পুরুষটার বুকে যেন ক্ষতবিক্ষত হলো। মেয়েটাকে পুনরায় বুকে শক্ত হাতে আগলে নিয়ে অসহায় স্বরে বলল, একবার শান্ত হন লক্ষ্মীটি আমার, আমি তোমার কিছু হতে দিব না, কেউ নেই এখানে, বিশ্বাস করো, তোমার এই রক্ষাকর্তা ছাড়া এখানে আর কেউ নেই পাখি, কেউ নেই। হয়তো আদ্রিজার মন বুঝতে সক্ষম হলো যে সে সবচেয়ে সুরক্ষিত জায়গায় আছে। মেয়েটা পুরোপুরি শান্ত হয়ে এলো, কিন্তু শরীরের কম্পন তখনও প্রবাহমান। মেয়েটাকে কিছুটা শান্ত হতে দেখে রুদ্ধ সেভাবে দাঁড়িয়ে রইল। ভাবির অবস্থা দেখে দরজার নিকট দাঁড়িয়ে থাকা ছোট রায়া মুখে হাত চেপে কেঁদে ফেললো। ঈশানী আর নূরজাহান বেগমের চোখেও ঝাপসা হয়ে উঠল। এই মেয়ের সন্ধ্যার দিকেও ঠিক ছিল, আর এটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মেয়েটা সামান্য অন্ধকারে এতটা প্যানিক করবে এটা যেন এবারের কারো ধারণাতেই ছিল না। নূরজাহান বেগম এগিয়ে গিয়ে দাঁড়ালেন বৌমার শিওরে। টলমলে চোখ নিয়ে হাত বুলিয়ে দিলেন মেয়েটার মাথায়। রুদ্ধ ছোট করে মায়ের উদ্দেশ্যে বলল, ঘরে কিছু মোমবাতি জ্বালিয়ে রেখে তোমরা যাও মা, সবাইকে যেতে বলো। রুদ্ধর কথা শুনে সবাই একে একে চলে গেল। এই রাতে এখন আবার ভিড় জমাতে চাইল না। নূরজাহান বেগম ছেলের কথা মতো অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রুমটাকে আলোকিত করে রেখে চলে গেলেন। সবাই যেতেই রুদ্ধ মেয়েটাকে কুলে নিয়ে সোফায় গিয়ে বসে পড়লো। মেয়েটা এমন ভাবে বুকে লেপ্টে রইল যেন বুকের ভেতর ঢুকে যেতে চাইছে। রুদ্ধ মেয়েটার চুলের উপর থুতনি ঠিকিয়ে বসে রইল নিশ্চুপ। সে তো খুব করে চেয়েছিল মেয়েটা তার বুক জুড়ে জায়গা দখল করে নিক। তাহলে আজ যখন মেয়েটা তার বুকে আছে, তাহলে কেন তার এত অশান্ত লাগছে? মনে হচ্ছে ঝড় বাহিরে নয়, তার মনের ভেতরে বয়ে চলেছে। যার ঝাপটা তার মতো শক্ত মানুষটার পক্ষেও মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কেমন উচ্চাটান মঞ্জুরে, মেয়েটার এই অসহায়ত্ব তো কিছুতেই মেনে নিতে পারছে না সে। অনেকটা সময় পেরোতে যখন মেয়েটার শরীরের কাঁপন আর অনুভব করতে পারলো না, তখন মুখ উঁচিয়ে ছোট করে ডেকে উঠল, আদ্রিজা আপনি রাতে খেয়েছেন? ঠিক আছেন তো আপনি? কথা বলুন। আদ্রিজার থেকে কোনো জবাব নেই পেয়ে রুদ্ধ ভ্রু কুচকালো। এটার মাথাটা বুক থেকে তুলে তাকাতেই বুঝতে সক্ষম হলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। রুদ্ধ কিছুটা স্বস্তি পেল, অন্তত মেয়েটার এখন তার ভয় থেকে দূরে থাকতে পারবে। রুদ্ধ চোখে মেয়েটার চুলের মাঝে ঠোঁট দাবিয়ে দিল, তারপর কপালে একটা উষ্ণ স্পর্শ এঁকে দিল অধিকার নিয়ে। পরক্ষণে মেয়েটাকে কুলে নিয়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল বিছানার দিকে। সমস্ত দূরত্বকে পাশে রেখে মেয়েটাকে বুকে নিয়ে বিছানাতে নিজেদের স্থান দিল। না তো কিছু খাওয়ার ইচ্ছে পোষণ করলো, আর না তো গোসল করার চেষ্টা করলো। সেই পোশাকে সেভাবে মেয়েটাকে নিয়ে রাতের প্রহর গুনতে শুরু করলো। ফলে জানতেই পারলো না মেয়েটা আজ কতটা ভালোবেসে নিজের হাতে তার জন্য তার প্রিয় খাবার তৈরি করেছে। ওদের অপেক্ষায় ছিল তার ফিরে আসার। আদ্রিজাও সব ভুলে স্বামীর বক্ষ মাঝেই নিদ্রা গেল। দুঃস্বপ্ন থেকে ত্রাণ পেতে স্বামীর বক্ষকে নিজের সুরক্ষিত বিছানা করে নিল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। সবাই প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা করে দিন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিন। তো পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আবারও, আল্লাহ হাফেজ।